তো এরকম একটি সিচুয়েশনে 7ই নভেম্বর, যেটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে জিয়াউর রহমান 71-এর 26শে মার্চ এবং 7ই নভেম্বরের দুইটি প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিগত দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট। যেই প্রেক্ষাপটের কারণে জিয়াউর রহমান বাংলাদেশে 7ই নভেম্বরে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, সেটা ছিল একটি অবস্থা এবং প্রেক্ষাপটের ঘটনা। তিনি এসে সেনাবাহিনীর প্রধান হওয়ার সুবাদে তিনি সামরিক আইন প্রশাসক হলেন। সামরিক আইন প্রশাসক হওয়ার সুবাদে তখন দেশ চালাচ্ছিলেন বিচারপতি আবু সাহেবের নেতৃত্বে, এবং 1 বছর তার নেতৃত্বে চলার পরে বিচারপতি আবু সাহেব যখন এখান থেকে পদ থেকে সরিয়ে উনি তখন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং বাংলাদেশে ওই মুহূর্তে যে একটি গঠনতান্ত্রিক বিশৃঙ্খলা অবস্থা ছিল, আপনারা জানেন যে 1975 সালে বাকশাল কায়েম করার জন্য 1975 সালের 19শে জানুয়ারি বাংলাদেশের গঠনতন্ত্রকে সংশোধন করা হয়, এবং গঠনতন্ত্র সংশোধন করে 75-এর 19শে জানুয়ারির পূর্বে বাংলাদেশে ছিল সংসদীয় গণতন্ত্র। আজকের যে সংসদীয় গণতন্ত্র, 1972 সালের যে সরকার অধিষ্ঠিত হয়, এই সরকার ছিল একটি গণতান্ত্রিক সরকার হওয়ার কথা ছিল, কারণ তারা সংসদীয় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তারা পুনর্গঠন করার জন্য সেই সরকার কাজ করে যাচ্ছিল। কিন্তু 75-এর 19শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন। পার্লামেন্টে মাত্র 19 মিনিটের ব্যবধানে উনি পুরা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে ফেললেন। প্রধানমন্ত্রীর জায়গায় উনি সেখানে স্থাপন করলেন রাষ্ট্রপতি শাসিত সরকার। এই রাষ্ট্রপতি শাসিত সরকার হওয়ার সুবাদে বাংলাদেশের পার্লামেন্টারিয়াল যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা রহিত হয়ে গেল, এবং পার্লামেন্টের আর কোনো ক্ষমতা ছিল না, এবং বাংলাদেশে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেই ক্ষমতা রহিত হয়ে গেল, এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো এই বাকশালের মাধ্যমে। যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল, তখন কিন্তু দেশের ভিতরে আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই। তখন কিন্তু চাইলেও যে কোনো লোক ইচ্ছা করলেই দেশে আর ওই ফেরত গিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না বা পার্লামেন্টারি সিস্টেমটা কায়েম করতে পারবে না। তাহলে দেশের স্বৈরাচারের এই যে স্বৈরাচারের যে সিস্টেমটা চালু করা হলো, এই চালু করা হয়েছিল বাকশাল কায়েমের মধ্য দিয়ে 1975 সালের 19শে জানুয়ারি থেকে নিয়ে একটানা চলেছে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তিনি রাষ্ট্রপতি হলেন, কারণ তখনকার সিস্টেমটা চলে আসছে যে রাষ্ট্রপতি ছাড়া আর কোনো কাঠামো নাই, রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির হাতে। এবং জিয়াউর রহমান যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তিনি কি কাজটা করলেন, তিনি আবার বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আনলেন। উনি সেই বাকশালের যেই কায়েম করার যে সংসদীয় আইনটা করা হয়েছিল, সেই আইনটাকে অধ্যাদেশের মাধ্যমে বাতিল করলেন, এবং সেই অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে তিনি বাংলাদেশে আবার ভোটাভুটির গণতন্ত্র চালু করলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। এই যে প্রেক্ষাপটটা, সেটা হচ্ছে জিয়াউর রহমান সাহেব একদিকে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় স্বৈরাচার কায়েম করলো, এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে উনি সেনাবাহিনীর একজন লোক হওয়ার পরেও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। আজকে আপনারা জানেন, বলা হয় যে বাংলাদেশের আওয়ামী লীগের পুনর্জন্মদাতা কে, এটা যদি বলা হবে তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিভাবে? কারণ শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে 19শে জানুয়ারি 1975 সালের 19শে জানুয়ারি আওয়ামী লীগকে কবর দিয়ে সেখানে জন্ম দিয়েছেন বাকশাল। তো 75-এর 19শে জানুয়ারি থেকে 1978 সাল পর্যন্ত আওয়ামী লীগ পুনর্গঠন হওয়া পর্যন্ত, এই সময় পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল ছিল না। এই রাজনৈতিক দল কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হলো? যখন শেখ জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংশোধন করলেন, রাষ্ট্রপতির ক্ষমতা বলে সংবিধান সংশোধন করে উনি আবার বহুদলীয় রাজনীতি চর্চা করার সুযোগ দিলেন। সেই রাজনীতি চর্চা করার সুযোগে তখন আবার আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হলো। তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার নাম কি? তাহলে এখন বর্তমান যে আওয়ামী লীগ আছে এই প্রতিষ্ঠাতার নাম কি ভাই? বর্তমান যে আওয়ামী লীগ আছে এই আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতার নাম জিয়াউর রহমান। কারণ জিয়াউর রহমান যদি না থাকতো তাহলে এই আওয়ামী লীগের সৃষ্টি হতে পারতো না। সাথী বন্ধুগণ, জিয়াউর রহমান
এই বাংলাদেশে এই যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং এই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুবাদে এই যে শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করার যে সুযোগটা, সেই সুযোগটা কে করে দিয়েছেন? এই জিয়াউর রহমান করে দিয়েছেন। তার মানে শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন জিয়াউর রহমান, আর এটাই ছিল তার সবচেয়ে বড় অভিশাপ তার জীবনের। এবং এই শেখ হাসিনা ভারতের দালাল, ভারতের ষড়যন্ত্রে নিয়ে সে বাংলাদেশে এসেছে। একটু আগে যে কথাটি বললো আমার সেক্রেটারি সাহেব, যে এরশাদ এবং শেখ হাসিনা এই দুজন হচ্ছে, একজন হচ্ছে খালাতো ভাই, তারা নাকি তলে তলে খালাতো ভাই, ওনারা হচ্ছেন রয়ের সৃষ্টি করা খালাতো ভাই, এবং ওনারা হচ্ছেন সেই ষড়যন্ত্রকারী যারা রয়ের ষড়যন্ত্রকে বাস্তবায়ন করেছিল বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে আসার মাত্র 12 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এটা একটা ঐতিহাসিক ঘটনা যে সে আসলো এপ্রিল মাসের, সম্ভবত এটা হলো এই মে মাসের 17 তারিখে সে আসলো এবং 30শে মে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এটা কোনো কাকতলীয় ঘটনা না, এটা একটা প্রি প্ল্যান ঘটনা এবং এইটাই হবে, এটা ওখান থেকে নীল নকশা করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এবং আজকের যে বাংলাদেশ, আপনারা দেখুন আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ আবার সেই পুরনো জায়গাতে ফিরে এসেছে। যেই ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছিল আজকের থেকে আরো বহু আগে, 71-এর বাংলাদেশের এই জন্মের ইতিহাসের দিকে যদি তাকান, পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র, আমরা যারা মুসলমান ভারত থেকে আমরা আলাদা হয়েছিলাম, জাতিতত্ত্বটা ছিল ধর্মভিত্তিক। আমরা যারা মুসলমান তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র এবং হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, সেটা হলো হিন্দুস্তান, এবং সেটা থেকে যাবে ভারতে, এবং ভারত থেকে পাকিস্তান, দুটি খণ্ড যেটা আলাদা হয়েছিল, যেখানে মুসলমানদের সংখ্যাধিক্য ছিল। মুসলমানদের সংখ্যাধিক্য স্থানগুলিকে, সেই এরিয়াগুলিকে ভাগ করে সেখানে পাকিস্তান গঠন করা হয়েছিল। তো পাকিস্তান গঠন করার পরে ভারতের সাথে যে ডিটাচমেন্টটা আমাদের হয়েছিল, সেই ডিটাচমেন্টটাকে ভেঙে পাকিস্তানের সাথে এই যে ভারতের দ্বন্দ্ব, এটাকে দুইটা পার্ট থাকার কারণে ভারত সবসময় একটু টেনশনের ভিতরে, যে এই মুসলমানরা বুঝি আবার ভারতের কোন কী করে ফেলায়। কিন্তু দেখা গেছে তারা এই পাকিস্তানকে ভাঙার জন্যে তারা আবার ষড়যন্ত্র করে বাংলাদেশের ভিতরে ঢুকে এখানে ওই বিভিন্নভাবে রসদ দিয়ে বাংলাদেশের মধ্যে সেই প্রক্রিয়াটা সৃষ্টি করেছিল। এবং আওয়ামী লীগ সবসময় ভারতপন্থী এবং ভারতের এই সহযোগিতা নিয়ে পাকিস্তান ভাঙার জন্য তাদের সমস্ত কার্যক্রম তারা করেছে। আমরা যারা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের টেরিটরির মধ্যে যারা আমরা বসবাস করি, আমরা কিন্তু জাতীয়তাবাদী আদর্শ, যে আদর্শটা আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গিয়েছেন, এটা হচ্ছে আমাদের টেরিটরির ভিতরে যারা আমরা জন্মগ্রহণ করেছি, এই ভূখণ্ডের ভিতরে আমরা আমাদের যে জাতিতত্ত্ব, আমরা মুসলমান এবং বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আমরা যারা রাজনীতি করি, আমরা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদে রাজনীতিতে বিশ্বাস করি। এবং এই বাংলাদেশের জাতীয়তাবাদ, যে জাতিগত তত্ত্বটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আমাদের কাছে মনে প্রাণে গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণটা হলো, আমাদের যে আরেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার যে তত্ত্ব, তারা বলেন বাঙালি জাতিতত্ত্ব, বাঙালিও জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বললে বাংলাদেশের ভিতরে আছে অর্ধেক অংশ আর ওই দিকে আছে অর্ধেক অংশ, দুই বাংলা মিলে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের পূর্ণাঙ্গ অর্থ। তার মানে কি দাঁড়ালো, বাংলাদেশের আমরা যে ভূখণ্ডের মালিক, আমাদের এই ভূখণ্ডের সাথে ওই ভূখণ্ড শেয়ার হয়ে গেল কিনা? তাহলে কি আমরা আসলে কি আলাদা, না আমরা ওইটার অংশ? তাহলে এই যে বিষয়টা, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভারতের সাথে মিলাওয়াট, আর আমাদের জাতীয়তাবাদী যে রাজনীতিটা হচ্ছে আমাদের যে ভূখণ্ড, আমাদের যে মানচিত্র, আমাদের যে ভাষা, আমাদের যে সংস্কৃতি, এটাকে কেন্দ্র করে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। এবং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আজকে বাংলাদেশের জনগণের কাছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৃষ্টি এই বাংলাদেশি জাতীয়তাবাদী দল বারবার বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের ভালোবাসা এবং মনের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢুকতে পেরেছিলেন। এবং তিনি মাত্র তার 3.5 বছরের রাষ্ট্রীয় কার্যক্রমের যে সময়সীমা, উনি মূলত রাজনীতি করেছেন 1.5-2 বছর। উনি উর্দি নিয়ে যখন জেনারেল হিসেবে ক্ষমতায় বসেছেন, সেখান থেকে বাংলাদেশকে গণতন্ত্রায়ন করা এবং গণতন্ত্রায়ন করার পরে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা,
মূলত 79-এ উনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পরে 81 সাল, মাত্র 2 বছর সময় উনি পান নাই, ঠিক মতো 2 বছর সময়ও মূলত তিনি রাজনীতি করেন নাই। কিন্তু এই সময়ের ভিতরে তিনি বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়নের রাজনীতির দিগদর্শন দিয়েছেন, যে জাতীয়তাবাদ দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতির ভিতরে যে ডাইভার্সিটি উনি দিয়েছেন, বাংলাদেশের মানুষ আজকে তার ফলাফল ভোগ করছে। আমরা এই যে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা একটা অশিক্ষিত জাতি হিসাবে আমরা চিহ্নিত ছিলাম। আমাদের নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য আপনারা জানেন, যারা ওই সময় যারা 80-র দশকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, বাধ্যতামূলক ছিল যে ম্যাট্রিক পরীক্ষার দিকে অন্তত 2 জনকে সিগনেচার করানোর শিখাইতে হবে, অ্যালফাবেট শিখাইতে হবে, এটা বাধ্যতামূলক করা হয়েছিল ওই সময়। তারপরে খাল খননের কর্মসূচি, আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব যেটা বলেছেন যে আমির ভাই, যে খাল খনন কর্মসূচিটা আসলে কর্মসংস্থান না, খাল খনন কর্মসূচিটা ছিল বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটানোর একটা কর্মসূচি। কারণ বাংলাদেশে বন্যায় বাংলাদেশ যখন ডুবে যায় তখন বাংলাদেশের ফসল নষ্ট হয়ে যায়। একদিকে ভারতে ড্যাম দিয়ে বাংলাদেশের নদীগুলির পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, যে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতে বাংলাদেশের এই বিশাল বিশাল নদীগুলি শুকিয়ে হয়ে গেছে, চর পরে এই জায়গায় নদীগুলি মরে গেছে। ফলে হচ্ছে কি, যখনই বৃষ্টি হয় তখনই আবার জলোচ্ছ্বাসের কারণে অঞ্চলগুলি প্লাবিত হয়। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পরিকল্পনা করলেন যে বাংলাদেশের যেহেতু প্লাবিত অঞ্চল, সুতরাং এখানে যদি পানিগুলি যেমন শুষ্ক মৌসুমে পানি পায় না আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে ফসল নষ্ট হয়ে যায়, তাহলে কি করা যায়, তাহলে আমরা যদি খাল সৃষ্টি করি, সেই খালের মধ্যে আমরা জলাধার তৈরি করব, যে জলটা আমার লাগবে শুষ্ক মৌসুমে, মানে শীতকালীন সময়, যাতে করে আমরা আগে এক সময় ছিল বাংলাদেশে একটা ফসল হতো। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই পরিকল্পনা মোতাবেক বাংলাদেশে 2-3টা ফসল করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকাকালীন সময় বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি হয়েছে। এরপরে আসে বাংলাদেশের যে জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যাকে তিনি কখনোই অভিশাপ মনে করেননি। বাংলাদেশের জনসংখ্যা আধিক্যের কারণে, জনবিস্ফোরণের কারণে বাংলাদেশের যে আর্থিক সামর্থ্য এবং কর্মসংস্থান এবং শিল্পায়ন, এটা ওভারঅল, এটার মধ্যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ হিসেবে যে মূলধনের ঘাটতি, ফলে শিল্পায়ন করা বাংলাদেশের পক্ষে তখন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের জন্য এটা অসম্ভব ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা চিন্তা করেছেন যে আমার যে মানুষ এই বেকার, দরিদ্র এবং যুবকদের হাতকে যদি কর্মীর হাতে রূপান্তরিত করা যায়, উৎপাদনশীল প্রক্রিয়াতে তাদেরকে নিয়োজিত করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। এবং তারই চিন্তা চেতনার অংশ হিসাবে বাংলাদেশের 2-3টি বিপ্লবী ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ছিল বাংলাদেশের যে আজকের যে গার্মেন্টস শিল্প, এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। তিনি এই শিল্প হিসাবে গার্মেন্টসকে উৎসাহিত করার জন্য এক্সপোর্ট শুরু করেন এবং তার আমল থেকে এক্সপোর্ট শুরু হয়ে গার্মেন্টসকে একটি প্রায়োরিটি সেক্টর দিয়ে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করেন, যার রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সারা বিশ্বে গার্মেন্টস শিল্পে এবং বস্ত্র শিল্পে বাংলাদেশ আজকে সারা দুনিয়ার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি অবস্থান গ্রহণ করেছে। এবং বিশ্বের 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে যে টাক্কর হয় সেটা চায়না এবং বাংলাদেশ। বাংলাদেশ আগে না চায়না আগে, বাংলাদেশ আগে না চায়না আগে, এরকম একটা পরিস্থিতি বর্তমানে বিশ্ববাজারে গার্মেন্টস শিল্পের মধ্যে, যে বাংলাদেশ 1-2-এর মধ্যে বাংলাদেশ এবং চায়নার অবস্থান চলছে। এবং বিনিয়োগ এই সেক্টরে বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বের মধ্যে একটা বড় একটি রপ্তানিকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম একটা অবদান। আরেকটি অবদান আজকের যে বাংলাদেশ, যেই অবদানটি হচ্ছে আমরা যারা প্রবাসী, আমাদেরকে এই প্রবাসী কর্মসংস্থান করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1976 সালে বাংলাদেশ থেকে সর্বপ্রথম শ্রমিক মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য যায় এবং সেটার উদ্যোক্তাও ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তার হাত ধরে এই যে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু হলো, সেই থেকে নিয়ে আস্তে 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 বাংলাদেশে বর্তমানে এই প্রবাসীরা, আজকে আমরা ধরেন 1 কোটির উপরে প্রবাসী বহির্বিশ্বে অবস্থান করছি। আর আজকে আমাদের প্রবাসীদের পেয়ে ধরে
এই যে রেমিটেন্স, আমরা সবাই জানি যে বাংলাদেশের সরকারের এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তহবিলে, বাংলাদেশ আগে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য রিজার্ভ তহবিলের জন্য সারা দুনিয়া ভিক্ষা করে বেড়াতো। ফ্রান্সে বসতো, আমেরিকায় বসতো, ভিক্ষা করতো। প্রতি বছর 10 বিলিয়ন 20 বিলিয়ন ডলার লাগতো, কারণ এই ডলার ছাড়া তো আপনি বিদেশ থেকে মাল কিনতে পারবেন না। কিন্তু বাংলাদেশের ডলার ছিল না, রিজার্ভ নাই। আর বর্তমানে আমাদের প্রবাসীদের প্রেরিত এই রেমিটেন্সে বর্তমানে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ কত? 100 বিলিয়নের উপরে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশে বর্তমানে এই ডলারের রিজার্ভ। এবং বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের একটি তালিকার মধ্যে চলে এসেছে। বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ হিসাবে আজকে বিশ্ব তাদেরকে চিহ্নিত করে না। আজকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে এসেছে। আজকের যারা ক্ষমতাসীন তারা নিজেদেরকে দাবি করেন যে ওনারা বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছেন। আর উন্নয়ন তো ঘটিয়েছে, এটার বীজ তো বপন করে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো সেটাকে আগে স্বীকার করেন। আপনারা কি শুরু করেছিলেন নাকি এই প্রবাসীদেরকে বিদেশে পাঠানো? না, আপনারা শুরু করেছিলেন গার্মেন্টস শিল্পের। এই গার্মেন্টস শিল্প বিএনপির আমলে সম্প্রসারিত হয়েছে। এই প্রবাসীদের কর্মকাণ্ড বিএনপির আমলে সম্প্রসারিত হয়েছে। আপনারা এটাও জানেন যে প্রবাসীদের জন্য বিএনপির আমলে 2001 সালে যখন বিএনপি ক্ষমতা এসেছে, এই প্রবাসীদের কল্যাণের জন্য বাংলাদেশে সর্বপ্রথম এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্থাপিত হয়েছে। সেটাও বিএনপি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়, বিগত সরকারের সময় বাংলাদেশের প্রবাসীদের কল্যাণের জন্য একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই যে উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ড, মূল পরিকল্পনা যার গোড়া উৎপন্ন করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং আজকে তার সুফল বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে একটি সচ্ছল, একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ আজকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে। সাথী বন্ধুগণ, পরিশেষে আমরা আজকে যে ইতালি বিএনপির যে অবস্থা, আপনারা সকলে জানেন যে আজকে বিএনপির ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাকশালের এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে একটি গণতন্ত্রের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার কিছুদিন পরেই সেই ষড়যন্ত্রের মাধ্যমে এরশাদ বন্দুকের নল থেকে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের 9 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের এই স্বৈর শাসক এরশাদকে 90 পরাস্ত করে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। সাথী বন্ধুগণ, এই বিএনপির বর্তমান সেই ধারায় যখন বাংলাদেশে আবার সেই পুনরায় বাংলাদেশের যেই 1975 সালে 19শে জানুয়ারি যেই বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম বাতিল করা হয়েছিল, সেই পার্লামেন্টারিয়ান সিস্টেম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়ার 1990 সালের শাসন আমলে। তিনি যখন ক্ষমতায় এলেন, আসার পরে বাংলাদেশে আবার প্রেসিডেন্ট, তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি হলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পরে পার্লামেন্টে আইন পরিবর্তন করে বাংলাদেশের রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে আবার পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা প্রত্যাবর্তন করে বেগম খালেদা জিয়া আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন সংসদের মাধ্যমে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এবং বিগত দিনে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করেছে এবং বিএনপি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে বাংলাদেশের বিগত দিনের ইতিহাস। এই গত 40 বছরের 45 বছরের মধ্যে এই দুইবারের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এখন চলতেছে তৃতীয়বারের মতো। এই তৃতীয়বারের যে পালাটা, আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি, গত 8 বছর ধরে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, সর্বশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে সেই নীল নকশা বাস্তবায়ন করেছেন। ওনারা আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই যে 5 জানুয়ারিতে ওনারা একদলীয় নির্বাচন করে ওনারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আজকে বাংলাদেশের ক্ষমতায় আহরণ করেছেন। আজকে আবারও সেই সময় এসেছে বিএনপিকেই আবার বিএনপির কাঁধের উপরে সেই জোয়াল। কারণ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপিকেই আন্দোলন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ
স্বৈরতন্ত্র কায়েম করে, আর বিএনপির কাজ হচ্ছে স্বৈরতন্ত্র থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রত্যাবর্তন করা। সাথী বন্ধুগণ, আমরা যারা আজকে বিএনপির অনুসারী, আমরা যারা, আমাদের উপরে আজকের এই গুরু দায়িত্ব হচ্ছে এটা, যে আজকের বাংলাদেশের এই যে মানুষের অধিকার নাই, আজকে এই যে বাংলাদেশের গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে যখন আমরা ইতালিতে একটি গণতান্ত্রিক নিয়মে, একটি সাংগঠনিক নিয়মে, কাউন্সিলের মাধ্যমে, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে যখন একটা আমাদের এখানে কমিটি সৃষ্টি হলো, সেই কমিটিকে আমরা স্তব্ধ হয়ে গেলাম যে কিভাবে বিএনপির ভিতরে এই ধরনের স্বৈরাচারী আচরণ হতে পারে, যে বিএনপির একটি নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে কোত্থেকে বাইরে থেকে টোকাই নিয়ে আসলো কাদেরকে, যারা এই সম্মেলনে পরাজিত। একটা সম্মেলনে নির্বাচিত এবং পরাজিতর ভিতরে পার্থক্য হচ্ছে এইটা, নির্বাচিত হন তারা যাদের সংখ্যাগরিষ্ঠতা যাদের সাথে আছে। এটাই হচ্ছে ইতিহাস, যে নির্বাচিতরা বিজয়ী কারণ তাদের সাথে সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে, আর যারা পরাজিত হন তাদের সাথে সংখ্যাগরিষ্ঠতা নাই। আজকে আমি এটা বুঝতে পারলাম না যে আমাদের নেতৃবৃন্দর মধ্যে কোন খেয়াল আসলো যে একটা নির্বাচিত কমিটি, যার সাথে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীদের, সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গ এবং সমর্থন আছে, তাদেরকে বাদ দিয়ে তাদের সাথে যারা পরাজিত হয়েছে তাদেরকে দিয়ে তারা কিভাবে দল পরিচালনা করার চিন্তা ভাবনা করেন, এটা আমি ভাবতে গিয়ে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত, এবং আমার আসলে বলার কোনো ভাষা নাই। আজকে আমরা গত 6টা মাস ধরে বাংলাদেশে এবং লন্ডনে আমরা যত রকমের তদবির করা দরকার, যত রকমের নিয়মতান্ত্রিকভাবে যতটুকু জিনিসটা নিয়ে আলোচনা এবং সমঝোতার চেষ্টা করা উচিত, আমরা চেষ্টা করেছি। আমরা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছি, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে পরামর্শ দিয়েছে আমাদের লন্ডনের সিনিয়র ভাইস চেয়ারম্যানের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য, এবং তিনি যেহেতু লন্ডনে আছেন উনি এই বিষয়টি বেশি গুরুত্ব সহকারে দেখবেন। আমরা চেষ্টার পর চেষ্টা করেছি, সর্বশেষে ওনার কাছেও আমরা আমাদের দাবি দেওয়া এবং স্মারকলিপি আমরা পৌঁছেছি। আমরা ওনার কাছে একটাই আমাদের দাবি ছিল যে আপনি ইতালির নেতাকর্মীদেরকে নিয়ে বসে নেতাকর্মীদের কথা শুনে আপনারা সিদ্ধান্ত দেন, যাকে ইচ্ছা তাকে দেন। আমি নির্বাচিত সভাপতি, আমার কোনো খায়েশ নাই যে আমার এই দল পরিচালনা করতে হবে। হ্যাঁ, এটা একটা গুরু দায়িত্ব, কারণ নির্বাচিত সভাপতি হিসাবে আমি যেই সময়টুকু কমিটেড, কারণ আমি যখন ভোট নিয়েছি আমি কমিটেড যে আমি দলের জন্য আমি সার্ভিস দিব। আর আমি যদি আজকে যে পরিস্থিতির শিকার হয়েছে, আমি যদি দলের জন্য সার্ভিস না দেই, কেউ তো আমাকে কিছু বলতে পারবে না। কিন্তু একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি যেই সিচুয়েশনটা ক্রিয়েট করা হলো বিএনপির নেতাকর্মীদের জন্য, এটা কি একটা পরিবেশ! এটা কি আসলে বিএনপির যে নেতাকর্মীরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, সেই গণতন্ত্রের কামী নেতাকর্মীদের কাছে এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম কি গ্রহণযোগ্যতা হতে পারে কিনা? তো এই কারণে আমরা বাধ্য যে না, এখনো আমাদেরকে অন্ততপক্ষে দলের ভিতরে যদি এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম থাকে, সর্বপ্রথম যে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়েছিলেন। সাহাবী কেন গিয়েছিলেন? যে ওনার সন্তান বেশি মিষ্টি খায়, সুতরাং নবীজির কাছে গেছেন যে আমার সন্তানকে আপনি একটু হেদায়েত করে দেন। নবীজি কি বললেন? যে বাবা, আপনি আমার কাছে কিছুদিন, কয়েকদিন পরে আসেন, আপনি 2 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন। তো উনি সাহাবী তার ছেলেকে নিয়ে চলে গেলেন, আবার 2 সপ্তাহ পরে আবার নবীজির সামনে আসলেন, এসে বললেন নবীজি আমার ছেলেটা তো বেশি মিষ্টি খায়, আপনি একটু তার একটু নসিহত দেন। তো নবীজি তখন তারা নসিহত দিলেন, বললেন যে বাবা মিষ্টি খাইও, কম খাইও, খাইলে তোমার জন্য ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। তো উনি নসিহত করলেন, নবীজি নসিহত করার পরে ছেলেটা অবশ্যই নবীজির কথা শুনবে। তো তখন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনি এতটুকু কথা তো ওই যে আসছিলাম প্রথম দিন তখনই কইতে পারতেন। তো তখন নবীজি কি বললেন? যে দেখেন, আমি তখন বলি নাই এই জন্য যে আমি নিজেই মিষ্টি বেশি খাই, সুতরাং আমি যে মিষ্টি বেশি খাই, তাহলে আমি আপনার ছেলেকে আমি কিভাবে নসিহত দিব? তো বিষয়টা হলো এইটা যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা যদি বর্তমানে বাংলাদেশে গণতন্ত্রের লড়াই করি,
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, আর নিজের দলের ভিতরে যদি আমাদের গণতন্ত্র না থাকে, তাহলে আমাদের ওই নেতৃত্বের প্রতি সাধারণ নেতাকর্মীদের আস্থা থাকবে? তো আমাদের নেতৃত্বের কাছে আমাদের কামনা হচ্ছে যে আমরা বিদেশের বাড়িতে দল করার জন্য আসি নাই। আমরা বিদেশের বাড়িতে আমাদের দেশ নিয়ে আমরা যখন দেখি দেশের এই করুণ অবস্থা, আমরা দেশের জন্য, জনগণের জন্য কিছু করতে চাই, এবং দল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা দল, দেশ এবং জাতির জন্য কিছু করার একটা সুযোগ থাকে। আর আমরা যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী, আমাদের পক্ষে সম্ভব না যে অন্য ঘরানায় গিয়ে আর রাজনীতি করা, আর বাংলাদেশে অন্য ঘরানার যে রাজনীতি হয় এই রাজনীতি আমাদের দৃষ্টিতে অগণতান্ত্রিক। সুতরাং অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ততা কোনোদিনও সম্ভব না। আর যেহেতু তাদের সাথে সম্ভব না, সুতরাং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতার কর্মীরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলই আমরা করব। এটাই আমাদের সংগঠন। এই সংগঠন নিয়ে আমরা মরবো ইনশাল্লাহ। পরিশেষে আমরা সাম্প্রতিক যে ঘটনাগুলি আপনারা জানেন, যে এখানে একটা কমিটি আসলো। আমি গত জুন মাসে মহাসচিব এবং আমাদের চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছি, কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করেছি, অনেক সিনিয়র নেতাদের সাথে দেখা করেছিলাম, এবং তাদের কাছে আমি 1 মাস ঢাকায় ছিলাম, সুতরাং 1 মাস অনেক সময় ছিল। সেই সময় আমি অনেক সিনিয়র নেতার সাথে আমি এই বিষয়গুলি শেয়ার করার সুযোগ পেয়েছিলাম, এবং তাদের কাছে তাদের পরামর্শ মোতাবেক যে আপনি লিখিতভাবে এটা দেন, আমি ম্যাডাম এবং মহাসচিবের কাছে লিখিত আকারে ইতালির সমস্যাগুলি আমি তুলে ধরেছিলাম। এই বিষয়টি যেহেতু জুন মাসে, মে মাসের এখানে যেহেতু কমিটি আসছে আপনারা জানেন, জুন মাসে আমি এইটা বাংলাদেশে ব্যাপকভাবে আমি বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে অবহিত করিয়েছি। মহাসচিব পরিষ্কার আমাকে বলেছেন যে আমরা বিদেশের কমিটির অনুমোদন দেই না। তাহলে বিদেশের কমিটি অনুমোদন না দিলে আমাদের যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটা অনিয়মতান্ত্রিকভাবে হয়েছে, এটার কোনো ভিত্তি নেই। সুতরাং আপনারা আপনাদের কাজ করতে থাকেন। এটা ছিল গত জুন মাসের কথা। জুন মাসের পরে যখন আমরা হঠাৎ করে সাম্প্রতিক রোম শহরের এরকম একটা বিশাল বড় নিউজ দেখলাম, আমরা গেলাম এখানে স্বেচ্ছাসেবক দলের মিটিংয়ের মধ্যে আমরা শুনতে পেলাম যে ওনাদের নাকি কমিটি আসছে, সেখানে ওনাদেরকে, যাদেরকে লন্ডন থেকে তাবেদারির দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করতেই তো গেলাম আমরা যে ভাই, এখানে হাবিবুন নবী সোহেলের মুক্তির দাবিতে, তার বিরুদ্ধে জুলুমের প্রতিবাদে একটা প্রতিবাদ সভা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে। এটাকে সর্বাত্মকভাবে সফল করাটা আমাদের দায়িত্ব। আমরা সেখানে উপস্থিত হয়েছি, এবং সেখানে উপস্থিত থেকে আমরা মিটিংকে সুন্দরভাবে প্রাণবন্ত করার জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং সেখানে সহযোগিতা করেছি। সেখানে সাংগঠনিক কতগুলি বিষয় নিয়ে কথা উঠেছে, আমরা আপত্তি করেছি, কথা হয়েছে, আপত্তির পিঠে আপত্তি। সেখানে কথা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, সেখানে কথা হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। এখানে চেয়ারের কাজটা কি? যেখানে কথা বলতেছি আমরা সিনিয়ররা, সেখানে গুটি কথায় পোলাপাইন তারা চেয়ার উঠে ঝাপাঝাপি করলো। আমাদের কাছে তো ভিডিও আছে। এখানে তো আমাদের সাথে আপনারা যারা গেছিলেন, আমি তো একটা লোকেরও দেখে নেই কেউ চেয়ার উঠাইতে। এখানে যারা চেয়ার উঠাইছে ওরা, আমরা তো ওদের কাছে গেছি যে তোমাদের কাছে কমিটি থাকলে তোমরা দেখাও। তো কমিটি থাকলে দেখাও পাওয়া থেকে চেয়ার দিয়ে বাড়ি দিব, না কমিটি দেখায় কমিটি এই যে আমাদের কাছে এটা থেকে কমিটি দিছে, সুতরাং এটাতে মানে না আমাদের সাথে সহযোগিতা করেন, কোনটা করবে? তার মানে ওখানে যে 2 নম্বরটা আছে এটা ওরা প্রকাশ করে দিচ্ছে ওইখানে। কারণ গায়ের জোর তখন চলবে যখন যুক্তি তর্ক চলে না। আপনি যখন যুক্তি তর্ক দিয়ে একজনের সাথে যুক্তি তর্কে পারবেন, যতক্ষণ যুক্তি তর্কে পারবেন ততক্ষণ কিন্তু আপনি গায়ের জোর প্রদর্শন করবেন না। যখনই আপনি যুক্তি তর্ক বাইরে চলে যাবেন, তখনই আপনি চিন্তা করবেন যে না, আমার জিততে হলে আমার বিকল্প পন্থা ব্যবহার করতে হবে। ইতালিতে বিএনপির কর্মকাণ্ডের ভিতরে, ইতালি বিএনপির ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ওই সমস্ত বেয়াদব কতগুলি ছেলে, যারা বিএনপির আজ পর্যন্ত বিএনপির ভিতরে তাদের এনলিস্টমেন্টই নেই। এরা কোত্থেকে বিএনপি করে, কিভাবে আসলো বিএনপির ভিতরে, যার কোনো ঠিকানা নাই, যাদেরকে আমরা চিনি না, তারা কিভাবে এখানে বিএনপির এই মিটিংয়ের মধ্যে এসে যে চেয়ার মারামারি করলো, এগুলি এখনও তদন্তের দাবি রাখে। এবং আমি বলবো শীর্ষ নেতৃবৃন্দ, যদি আপনারা সময় থাকে আপনারা এগুলি একটু চোখ বুলান এবং এইগুলির দিকে নজর দিয়ে ইটালি বিএনপির সমস্যার সমাধানে সচেষ্ট হন। কারণ ইটালিতে 2 লাখ মানুষের বসবাস,
2 লাখ মানুষ, এটা বিশাল জনবসতিপূর্ণ এলাকা। এখানে একটা বিশাল ইম্পর্টেন্স আছে। ইটালি ইউরোপীয় ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি আমরা দল সুসংগঠিত থাকি, এখান থেকে আমাদের নেতৃত্বের যে ক্যাপাসিটি আছে, আমরা এখানে সরকারের সাথে আমাদের যোগাযোগ এবং লিয়াজোর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা কার্যকরী কর্মসূচি আমরা এখানে নিতে পারবো। আর এখানে যদি আমরা দ্বিধাবিভক্ত থাকি, যে ঘটনাটা সাম্প্রতিক ঘটিয়ে দেওয়া হয়েছে, এর ফলে হতেছে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সাংগঠনিক যে আমাদের টার্গেট, সেই টার্গেটের ধারে কাছেও আমরা নাই। আমরা এখন নিজেরা মারামারি করতে ব্যস্ত। আমরা এখন বিএনপি নিয়ে নিজেরাই জানি না যে বিএনপি করবো না আওয়ামী লীগ করবো, নিজেরা আওয়ামী লীগ না বিএনপি, এটাই আমরা বুঝি না। তো এখন আমরা কি বিএনপিকে সামনে নিয়ে দেশের জন্য কাজ করব, না এখানে আমরা নিজেরা মাথা ফাটানো আর মাথা বাঁচানো এই রাজনীতি করব? তো আমরা যদি নিজেরা মারামারি করি, তাহলে তো আওয়ামী লীগের পোয়া বারো, তাহলে আওয়ামী লীগ তো সেফ। তাহলে আওয়ামী লীগের আর আগামী দিনে কোনো নেত্রী আইলে এখানে আর প্রতিবাদ হবে না। বিগত দিনে আমরা প্রমাণ করেছি যে আমাদের নেতৃত্ব ক্যাপেবল। আমরা এখানে যে কোনো রাজনৈতিক অবস্থার মোকাবেলা করার মতো সক্ষমতা রাখি, কিন্তু বিভক্ত বিএনপি সেই সক্ষমতা রাখি কিনা সেটা প্রশ্নের দাবিদার। বিভক্ত অবস্থায় দেখা যাবে যে আমরা একটা কর্মসূচি করতে গিয়ে নিজেরা মারামারি করেই আমরা নিজেরা ধ্বংস হয়ে যাব। আমরা আমাদের শত্রুপক্ষকে কিছুই করতে পারবো না। তো আমার অনুরোধ থাকবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যে আপনারা ইতালি বিএনপিতে আমরা নেতৃত্বের লালায়িত নই। ইতালি বিএনপির নেতৃত্ব দিতে গিয়ে আমাদের ঘর সংসার, অর্থ, ব্যবসা, বাণিজ্য, কর্ম সব ধ্বংস। যেই সময়টুকু আমরা দলের পিছনে দেই, এই সময়টুকু যদি ব্যক্তিগত পরিবার এবং ব্যবসা বাণিজ্যের জন্য দেই, আমাদের উন্নতি অনেক গুণ বেশি হবে। কিন্তু আমরা সেটা না করে দল এবং দেশের স্বার্থে নিজেরা স্যাক্রিফাইস করে আমরা এই কাজগুলি করি। এবং এই যে গভীর রাত পর্যন্ত এখানে বসে থেকে আমরা এই যে দলীয় বক্তব্য শোনার দরকারটা কি পড়ছে আমাদের? এই বিদেশের বাড়ি থেকে আমরা বক্তৃতা শুনতে আইছি নাকি? আমরা এসে এখানে কর্মী, আমরা এখানে কাজ করব, এখানে অর্থ উপার্জন করব। আমার পরিবার দেশে আছে, তার জন্য আমি আমার অর্থ এখান থেকে প্রেরণ করব। আমি এখানে রাজনীতি করতে আসি নাই। কিন্তু আমরা নিজের দেশের প্রয়োজনে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে কঠিন একটা দুর্যোগময় মুহূর্ত চলছে, বাংলাদেশের মানুষের যেভাবে হত্যা, গুম, মামলা হচ্ছে, এর প্রতিবাদ করা যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে না, সুতরাং আমরা এখান থেকে সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ করতে চাই এবং দেশ ও জাতির জন্য আমরা ভূমিকা রাখতে চাই। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার কারণে আজকে ইতালি যদি দ্বিখণ্ডিত হয়, এটার এফেক্ট পড়বে সারা বহির্বিশ্বে এবং এর জন্য যারা দায়ী তাদেরকে কেউ ক্ষমা করবে না। আমি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাংবাদিক, আমি মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনি লন্ডনে আছেন, আপনার চতুর্দিকে সারা ইউরোপে আপনি চেয়ে দেখেন যে আপনার পিছন থেকে কিভাবে দলগুলিকে ধ্বংস করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় পকেট কমিটির দরকার নেই। এখানে হাজার লাখ নেতা কর্মী আছে, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই তো যথেষ্ট তাদের দেশকে পরিচালনা করার জন্য। এখানে পকেট কমিটি দিয়ে আপনারা কি পেতে চান? এখানে আমরা যারা রাজনীতি করি, আমরা তো আমাদের ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করি না। এখানে তো